র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন হচ্ছে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন। এপ্রিল থেকে মার্চ গণনা হবে অর্থ বছর। ফ্যাসিবাদী ভঙ্গুর রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করছে সরকার, নতজানু পররাষ্ট্রনীতির অবসান। সরকারের 6 মাস পূর্তিতে মতবিনিময় সভা। চলতি বছরে সরকারি চাকুরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন। আল কায়দা নিতে জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার। ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস কি জানে না বাংলাদেশ। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার রায় যে কোনো দিন। 17 বছর বিভিন্ন ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারতের সহায়তার আশা। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা 54% বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, নতুন লক্ষ্যমাত্রা 60,000 কোটি টাকা। এবং ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ গেল 9 বাংলাদেশি সহ 10 জনের, 29 জনকে জীবিত উদ্ধার, সুস্থ হলে ফিরবেন দেশে। সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। দীর্ঘদিনের অত্যাচার নিপীড়নে দেশে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল, সেখান থেকে সরকারের কর্মসূচি বাস্তবায়নের উপযোগী পরিবেশ তৈরির কাজ চলছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের 6 মাস পূর্তিতে এ সময়ে সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও নানা চ্যালেঞ্জ নিয়ে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এতে অংশ নেন সরকারের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। সরকার পরিচালনা করতে পারছি। মতবিনিময়ের শুরুতেই নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই সরকারকে সামনে এগুতে হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস উইং কর্মকর্তারা। এই সরকার যে স্বাভাবিকভাবেই চলছে, এটাই আমাদের কাছে অনেক কিছু। কারণ বিগত সরকার যে জঞ্জাল, যে অবস্থায় ভঙ্গুর দশা দেশকে রেখে গেছে। আর সরকারের 6 মাসে ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ বিভিন্ন খাতকে দাঁড় করাতে নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আমরা সরকার গঠনের পর প্রথম যে বাজেট করা হয়েছে, খুব স্বল্প সময় সেখানে জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ দেখেছি। কারণ সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 60টির বেশি পণ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণ কমিয়ে দিয়ে। এই বাজেট ছিল বাণিজ্য বান্ধব, এই বাজেট ছিল অর্থনীতি বান্ধব এবং এই বাজেট ছিল বিনিয়োগ বান্ধব, যার প্রাধান্য পেয়েছে স্বাস্থ্য এবং শিক্ষায় বিনিয়োগ, প্রাধান্য পেয়েছে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাধান্য পেয়েছে দেশের সার্বিক জ্বালানি সহ সামগ্রিক নিরাপত্তা। ফ্যাসিবাদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে এভাবেই প্রতিটি সেক্টরে যখন যেখানে সমস্যা দেখছি, আমরা গভীর উপলব্ধির মাধ্যমে সেটি সমাধানের চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ধ্বংসস্তূপের ওপর প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি সরকার। এর মধ্যে বিভিন্ন ডিজাস্টার, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি, সেখানে তো অনেকটা বাধা হয়েছে। কিন্তু সেই বাধা থাকার পরেও সেটিকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়ন এখনো পুরোদমে শুরু করা যায়নি উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকারের কর্মসূচি বাস্তবায়নের পরিবেশ তৈরি করতে হচ্ছে। এই ধ্বংসস্তূপকে আগে আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করার, উপযোগী করার একটা দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। প্রতিটি জায়গায় এটাকে আমাদেরকে প্রথমে ততটুকু ভাবে বিনির্মাণ করতে হচ্ছে যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রথম পর্বের এই দিনগুলি যত দ্রুত সম্ভব জ্বালানি সংকট সমাধানের চেষ্টা করছে সরকার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। জুলাই সনদ নিয়ে দ্বন্দ্ব না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। আর প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, শিগগিরই হচ্ছে জনপ্রশাসন কমিশন। এদিকে চলতি অর্থ বছরে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম।
সরকারের 180 দিন পূর্তির দিনে বিএনপি সরকারের পরিকল্পনা বাস্তবায়নের দৃশ্যমান অর্জন আর আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজন করা হয় মতবিনিময় সভা। খোলামেলা আলোচনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সরকারের প্রতিনিধিরা। 31 দফায় যা আছে সেগুলো তো বাস্তবায়ন করছি, এর বাইরেও কিছু বাস্তবায়ন করছে। বর্তমানে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানি নির্ভর উল্লেখ করে দ্রুততম সময়ে সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে এবং আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে অহেতুক দ্বন্দ্বের সুযোগ নেই। যে জুলাই সনদ বিএনপি সই করেছে সরকার তা বাস্তবায়ন করবে। ভুল বোঝাবুঝি নিরসনে আলোচনার সুযোগ আছে বলেও জানান এ উপদেষ্টা। বলা হয়েছে যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা তারা তাদের নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ যদি এদের প্রতি সমর্থন দেয় তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই, আমরা আমাদের প্রতিশ্রুতিতেই আছি। যারা এটাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছেন, এমনকি যারা ওই সময় দস্তখত করেন নাই তারা পরবর্তীতে যে দস্তখত করেছেন তারা কিন্তু এই একই ডকুমেন্টে দস্তখত করেছেন। আলাদা কমিশন গঠনের কথা জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বলেন, মব কালচার সহ্য করবে না সরকার। এমন কিছু করা যাবে না যাতে দেশ এবং জাতির ক্ষতি হয়, বাট অ্যাট দি সেম টাইম আমাদের এই প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে সেখান থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে একটা প্রশাসন সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা রিপোর্ট দেওয়া হয়েছিল, সেটাও আমরা লক্ষ্য করেছি এবং সেটা আমরা দেখেছি। আমরা খুব শীঘ্রই জনপ্রশাসন সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে একটা কমিশন করতে যাচ্ছি। আর চলতি অর্থ বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ আমরা সমন্বিতভাবে বসে কোন নির্বাচনটি আগে করব কোনটা পরে করব এটা ঠিক করে সরকারের সম্মতি নিয়ে আমরা মাঠ পর্যায়ে নির্বাচনে চলে যাব। তবে এটা নিশ্চিত থাকবেন চলতি অর্থ বছরের মধ্যেই স্থানীয় সরকারের 5টি নির্বাচনে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সোমবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ আল জাফর আমন্ত্রণ পত্রটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এতে জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে পারস্পরিক স্বার্থে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশা জানানো হয়েছে। কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে দুই পক্ষের সুবিধাজনক সময়ে এ সফর সূচি চূড়ান্ত হবে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরিবর্তন হয়েছে দেশের অর্থ বছর। প্রচলিত 1 জুলাই থেকে 30 জুন অর্থ বছরের পরিবর্তে নতুন করে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত অর্থ বছর নির্ধারণ করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচামরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কর প্রত্যাহার করার সিদ্ধান্ত এসেছে। র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশি সময় ধরে দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। 1 জুলাই থেকে 31 জুন অর্থ বছরের পরিবর্তে নতুন করে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত অর্থ বছর নির্ধারণ করা হয়েছে। প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও সোমবার মন্ত্রিসভার 17তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় 2027-28 অর্থ বছরকে ট্রানজিশনাল অর্থ বছর বিবেচনা করে 9 মাসে শেষ করা এবং 2028-29 অর্থ বছর থেকে নতুন অর্থ বছর এপ্রিল থেকে মার্চ অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু করা হবে।
জুলাই আগস্ট মাসে বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে, ফলে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়া এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টির কারণে এপ্রিল মার্চ সময়কে অর্থবছর নির্ধারণ করা হয়েছে। এদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সুরক্ষায় সরকার প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় কাঁচামরিচ ও টমেটো আমদানির ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক কর অব্যাহতি প্রদান করা হয়েছে। জনস্বার্থে এবং বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ও দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দিষ্ট সময় কাঁচামরিচ ও টমেটো আমদানির ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক কর বন্ধ রাখা হবে। এক্ষেত্রে বিদ্যমান করভার ৬১% থেকে কমিয়ে প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে ২০.৫% এবং পরের মাসে ৩১% নির্ধারণে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন হয়েছে। বহুল আলোচিত ও সমালোচিত র্যাবের নামেও এসেছে পরিবর্তন। পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB নামে বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ SRB এর নিকট হস্তান্তরের বিধান রাখা হয়েছে। নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র্যাবের বিভাগীয় কার্যধারার বিধিমালা ব্যবহার করবে SRB। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশ বান্ধব বিন্যাঘাসের ব্যবহার নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়নে কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। 6 মাসে নিজ মন্ত্রণালয়ে মূল্যায়ন করতে গিয়ে এমনটাই জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। জানান নানা চ্যালেঞ্জের কথাও। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক সম্পর্ক স্থাপনে বর্তমান সরকারের শুরুটা সম্ভাবনাময়। বিদ্যমান ভূ রাজনৈতিক বাস্তবতায় অর্থনৈতিক কূটনীতি আরও জোরালো করতে হবে। মুক্তা মাহমুদের রিপোর্ট। নির্বাচনী প্রচারণাতেই নিজের বিদেশ নীতি স্পষ্ট করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যা আরও খোলাসা করেন ইস্তেহারে। জানান, সবার আগে বাংলাদেশ, এটি হবে তার সরকারের পররাষ্ট্রনীতি। দিল্লি নয়, কামারে পেন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 মাস পূর্ণ হলো সরকারের। এরই মধ্যে বেশ কিছু সিদ্ধান্তে পরিষ্কার, নির্বাচনী অঙ্গীকার পূরণে দৃঢ় প্রধানমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পররাষ্ট্রনীতি বাস্তবায়নে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ চলছে অর্থনৈতিক কূটনীতি এবং সফট ডিপ্লোমেসি এগিয়ে নিতেও। পররাষ্ট্র মন্ত্রণালয় সকল মন্ত্রণালয়ের সাথে অত্যন্ত গভীরভাবে কাজ করছে আমাদের রিজিনাল কানেক্টিভিটি বাড়ানোর জন্য। কালচারাল ডিপ্লোমেসি, স্পোর্টস ডিপ্লোমেসি ম্যানিফেস্টোটা প্রণয়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় গত 5-6 মাসে অত্যন্ত নিবিড়ভাবে, কঠোরভাবে কাজ করছে। নতুন উইং খুলেছি আমরা, যাতে আদিবাসী সমস্যা সমাধান করতে পারি, মাইগ্রেশন প্রবলেম আমরা হ্যান্ডেল করতে পারি। গেল 6 মাসে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বেশ ইতিবাচক বলে জানান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার চেষ্টাও ইতিবাচক। চীনের সাথে মিয়ানমারের অলরেডি একটা করিডোর কিন্তু করা আছে, ইকোনমিক করিডোর। যতটুকু দরকার সেটা হলো এখান থেকে মিয়ানমারের আমাদের ইকোনমিক করিডোর। তো একটা সুযোগ এসেছে ইকোনমিক করিডোরের চিন্তার মাধ্যমে বড় ধরনের এই জায়গায় পরিবর্তন আনা। এর মাধ্যমে আমাদের আসিয়ানের একটা অ্যাক্সেস হতে পারে। চীনের আর আসিয়ানের বাণিজ্য কিন্তু $1 ট্রিলিয়ন ছেড়ে গেছে। $1 ট্রিলিয়ন একটা মার্কেট, এটা তো বাংলাদেশিরা স্বাভাবিকভাবে ওখানে ঢুকতে চাইবে। গবেষণা করা দরকার, তাহলে আমার মনে হয় যে আমরা বুঝতে পারবো যে এই লাভটা কিভাবে হবে এবং এর সাথে রোহিঙ্গা সমস্যার সমাধান কি করা যায়। বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। একদিকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব
চীনের নেতৃত্বাধীন, এখানে হচ্ছে আরেকটা হচ্ছে যে গ্লোবাল সাউথ ইনিশিয়েটিভ। তো বাংলাদেশের এখানে পররাষ্ট্রনীতি যেভাবে এখানে পরিচালিত হোক, এই দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। এবং আবার দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ও চীন বা দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যে একটা প্রতিযোগিতা আছে, সেটাকেও মাথায় রাখতে হবে। এছাড়া ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ নিজস্ব স্বার্থ রক্ষা করে বিভিন্ন দেশের সঙ্গে নীতি সমন্বয়ের বিষয়ে সরকারকে আরও বেশি মনোযোগী হতে পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চলতি বছরেই সরকারি চাকুরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন। সোমবার সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে এক সভা শেষে একথা বলেন তিনি। সভায় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে আল কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার। বছরের পর বছর একই বেতন কাঠামোয় বেতন ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা। মূল্যস্ফীতি আর জীবনযাত্রার ব্যয় বাড়ায় নতুন বেতন কাঠামোর দাবি দীর্ঘদিনের। এমন পরিস্থিতিতে 2025 সালে 27 জুলাই গঠন করা হয় 23 সদস্যের নবম জাতীয় বেতন কমিশন। চলতি বছরের 21 জানুয়ারি কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। সোমবার সচিবালয়ে বসে পে স্কেল সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা। দুপুরে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরেই নতুন পে স্কেল ঘোষণা করা হবে, আর এ নিয়ে কাজ করছে সরকার। আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরো অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, দেশে আল কায়দা তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্বেগের বিষয়ে সরকারের অবস্থান কি। তিনি বলেন, প্রতিবেদনটি তিনি এখনো পড়েননি। আমি শুনেছি, সেটা পড়িনি। ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, আর কি একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সরকারের 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নতি হতে সময় লাগবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরো সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এবার একটি বিশেষ ব্র্যান্ড আপডেট। বন্ধুদের জন্য এলো নতুন খবর। আরও স্ট্রং নেটওয়ার্ক আর বেস্ট অফার্স নিয়ে এয়ারটেল এখন সার্কেল, অর্থাৎ বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকা, আড্ডার যোগাযোগ সবকিছুই এখন আরও সহজ, আরও জমজমাট। আর এই সার্কেলের সবচেয়ে পরিচিত পরিচয় বন্ধুদের সেই 016 নম্বর। হ্যাঁ, খবরটি একদম নিশ্চিত। বন্ধুদের 016 এখন সার্কেল, বন্ধুদের এয়ারটেল এখন সার্কেল। একই 016 নম্বর, সাথে বেস্ট অফার্স। জুলাই হত্যা মামলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে শেষ হয়েছে বিচারিক কার্যক্রম। সোমবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমান রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে ফাঁসি দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোনো স্টেটাসে আছেন তা জানেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আইনি প্রক্রিয়া তাকে ফেরত আনতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। 24-এর উত্তাল জুলাই, অধিকারের দাবিতে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল দেশের তরুণ প্রজন্ম। ছাত্র জনতার গগনবিদারী স্লোগান সেদিন কাঁপন ধরিয়ে দিয়েছিল ক্ষমতাসীনদের মসনদ। আন্দোলন দমনে নিরস্ত্র জনতার উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচারের বাহিনী। এক একটি বুলেট সেদিন নিভিয়ে দিয়েছিল অনেক পরিবারের স্বপ্ন। সংঘাত আর প্রাণহানির সেই অধ্যায় বদলে দেয় দেশের রাজনৈতিক বাস্তবতা।
সেই রক্তাক্ত অধ্যায়ের ঘটনায় এবার বিচারের কাঠগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সহযোগী সংগঠনের শীর্ষ ৭ নেতা। ৬ মাসের বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন এবং অন্যান্য প্রক্রিয়া শেষে মামলাটি এখন রায়ের অপেক্ষায়। প্রসিকিউশনের দাবি, আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। ট্রাইব্যুনালের কাছে যদি আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদেরকে ডেথ সেন্টেন্স দিতে হবে। এইটা হলো আইনের স্পিরিট, এটা হলো অ্যাপিলেট ডিভিশনের ডিসিশন। যদি ডেথ সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্স দিতে হয় তবে অবশ্যই তার কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন এটা দেওয়া হলো। অর্থাৎ আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন এ বিষয়ে কিছু জানেন না তারা। সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। অতএব ইন্ডিয়ান এক্সপ্রেস কি অর্থে তিনি লিখেছেন কি লিখেছেন এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হচ্ছে না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এছাড়া ৭১ মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সদস্য মাওলানা আবুল কালাম আজাদের আপিল গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে শুনানির জন্য ফের ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ভোক্তা সংশ্লিষ্ট প্রতিটি খাতের সঙ্গে আলোচনা করে সমস্যা চিহ্নিতের পর বাজার নিয়ন্ত্রণে মাঠে নামবে ভোক্তা অধিদপ্তর। মহাপরিচালক জহিরুল ইসলাম জানান, গণ জরিমানা নয়, বাজার বিশ্লেষণ করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হবে। আর ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজি ও ফরিয়াদের দৌরাত্ম্যে বাড়ছে দাম। এদিকে খাদ্যপণ্যে ভোক্তাদের প্রয়োজনীয় তথ্য সহজ ও স্পষ্টভাবে তুলে ধরতে ফ্রন্ট অফ প্যাক লেবেলিং বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের বাজার চড়া। শাকসবজি, মাছ, মাংস থেকে ডিম, বেশিরভাগ পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সরকারি হিসেবে জুলাইয়ে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে তার প্রভাব নেই। এমন বাস্তবতায় সংশ্লিষ্ট খাতের সঙ্গে মতবিনিময় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজ ও ফরিয়াদদের কারণে বাড়ছে নিত্যপণ্যের দাম। দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা পণ্যের ক্রয় মূল্য ও ক্রয় মূল্যের মধ্যে একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত ব্যবধান বজায় রাখবেন। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, শুধু আইন প্রয়োগ করে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। অতিরিক্ত মুনাফা ও ভেজাল রোধে প্রয়োজন ব্যবসায়ী ও ভোক্তার সচেতনতা। কোনো পাইকার বগুড়া থেকে কিনেছে অথবা যশোর থেকে কিনেছে, সে তো একটা নির্দিষ্ট দামে কিনেছে, তাহলে এখান আসার পর সিন্ডিকেশনের কারণে এটার হেরফের হচ্ছে। ভোক্তা মহাপরিচালক বলেন, গণজরিমানা নয়, প্রতিটি খাতের সঙ্গে সমন্বয় করে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা হবে মূল লক্ষ্য। খুব প্রজ্ঞাবান হন এবং বিষয়গুলো বুঝেন, আমলে না, তাহলে আপনি বাজার বিশ্লেষণে যাবেন যে না, আমি ১,০০০ ব্যবসায়ীকে জরিমানা করা আমার ঠিক হবে না। তাহলে কোথায় কোথায় বিভ্রান্তিটা আছে, কোথায় আমার গলতটি আছে, সেটি আপনাকে বের করতে হবে। এবং এটি বের করে হয়তো গুটি কয়েক ব্যবসায়ীর কারণে হয়তো এই বিষয়টি তৈরি হয়েছে, তাহলে কিন্তু আপনি ওই গুটি কয়েক ব্যবসায়ীকে চিহ্নিত করে আপনি জরিমানা আওতা হতে পারেন। এদিকে খাদ্যপণ্যে ভোক্তাদের প্রয়োজনীয় তথ্য সহজ ও স্পষ্টভাবে তুলে ধরতে ফ্রন্ট অফ ব্যাক লেবেলিং বা FOPL বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। পণ্য সম্বন্ধে ওই মালিকই সচেতন হবে যখন তার সেল 30% কমে যাবে। যতটা সচেতন না, তার থেকে কিন্তু আমাদের সন্তানরা বেশি সচেতন। এই জন্য আমাদের সন্তানদেরকে গড়ে তুললে এই ভবিষ্যতে আপনি হয়তো রেজাল্টটা 2 বছরে পাবেন না, কিন্তু 5 বছর পর কিন্তু আপনি এই রেজাল্টটা পাবেন। খাদ্যপণ্যে অতিরিক্ত চিনি, সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাট সহ গুরুত্বপূর্ণ পুষ্টি তথ্য সহজভাবে তুলে ধরার তাগিদ দেন তারা। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। শহরের উপর চাপ কমিয়ে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে সরকার। চলতি অর্থবছর ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 60,000 কোটি টাকা। আগের অর্থ বছরের তুলনায় প্রায় 54% বাড়িয়ে ঋণ বিতরণের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া মোট ঋণের 4% কৃষি ও পল্লী ঋণ খাতে বিতরণ বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। সোমবার তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নীতিমালায় প্রকৃত কৃষক শনাক্তে কৃষক কার্ড ও কর্মকর্তাদের প্রত্যয়ন চালু করা হয়েছে, আর বাতিল করা হয় বাধ্যতামূলক পাস বইয়ের নিয়ম। কৃষির যে অবদান আমাদের জাতীয় আয়ে, আমরা যদি 10%ও ধরি, আর কৃষি ঋণের যে শেয়ার, টোটাল ক্রেডিটের শেয়ার, সেটা হচ্ছে 2.5%। এটা অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। অর্থাৎ কৃষির অবদানকে স্বীকার করে কৃষির উন্নয়নকে যদি আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই, কৃষিতে আসলে আরো মনোযোগ দেওয়া দরকার। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা আর দীর্ঘ লাইনের চেনা ভোগান্তি এখন আর নেই রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। মহেশখালী 2টি ভাসমান এলএনজি টার্মিনাল ফের চালু হওয়ায় গ্যাস সরবরাহ ফিরেছে স্বস্তি। ফিলিং স্টেশনে এখন স্বল্প সময়েই প্রয়োজনীয় জ্বালানি নিচ্ছেন চালকেরা। এদিকে গ্যাসের সরবরাহ বাড়ায় স্বাভাবিক উৎপাদনে ফিরেছে শিল্প কারখানাগুলো। গত কয়েক সপ্তাহ ধরে সিএনজি ফিলিং স্টেশনের সামনে ছিল গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। গ্যাসের আশায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে থাকতো সারিবদ্ধভাবে। ঘন্টা পেরিয়ে যেত, তবু মিলত না জ্বালানি। কিন্তু এখন রাজধানীর ফিলিং স্টেশনগুলোর চিত্র অনেকটাই ভিন্ন। গ্যাসের জন্য নেই আগের সেই দীর্ঘ সারি। স্টেশনে গাড়ি আসছে, গ্যাস নিচ্ছে, তারপর দ্রুতই বেরিয়ে যাচ্ছে গন্তব্যের পথে। মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনাল আবার চালু হওয়ায় ফিরেছে এই স্বস্তি। পর্যাপ্ত চাপ থাকায় গেল কয়েক সপ্তাহের তুলনায় দ্রুতই প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন চালকরা। আগের দিনের চাইতে অনেকটা ভালো, এরকম হলে চলা যায় মোটামুটি। যে একটা কষ্ট ছিল, একটা দুর্ভোগ ছিল, আল্লাহর মতে এটা আজকে থেকে একটু মোটামুটি ভালো হইতেছে আর কি। গতকাল 2:30 থেকে 2:45 থেকে আপনার মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। গ্যাসের চাপ পর্যাপ্ত থাকায় দ্রুত সরবরাহ দিতে পারছেন স্টেশন কর্মীরাও। বলছেন যানবাহনের চাপ কিছুটা কমেছে, স্বাভাবিক গতিতে চলছে ফিলিং কার্যক্রম। তবে কিছুটা ভোগান্তি এখনো রয়েছে বলেও জানান তারা। আগে থেকে আজকে প্রেসার একটু বাড়ছে, আগে ছিল 100 প্রেসার আর আজকে 150 প্রেসার। কালকে আনুমানিক 3টার পর থেকে বাড়ছিল, 9টা বন্ধ, এই আজকে সকাল 9টা বন্ধ, এরকম ইটা ছিল আর কি, ভালো প্রেসারটা ছিল। গাড়ি অনেক কাটছে, জনসাধারণ অনেকেই স্বস্তি মনে করছে। গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষার এই ভোগান্তি এখন অনেকটাই পেছনে। গ্রাহকরা বলছেন সাময়িক স্বস্তি নয় তাদের প্রত্যাশা, গ্যাস সরবরাহে এমন স্বাভাবিকতা বজায় থাকুক নিয়মিত। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সব বাধা দূর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের জাতীয়তাবাদ, তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া অপরাজনীতি ও সব জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছেন তারেক রহমানের সরকার। শহীদ জিয়ার সেই ঐতিহাসিক দূরদর্শিতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই আলোক বর্তিকা সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে তিনি পৌঁছে দিয়ে গেছেন আমাদের কাছে। সেই আলোক বর্তিকা এখন জ্বলছে আমাদের নেতা তারেক রহমানের হাতে। রুহুল আমিনের এই বাংলাদেশী জাতীয়তাবাদ, তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আমি নিশ্চিত যে আপনারা এই কাহিনীর ধারাবাহিক দার্শনিক, আদর্শিক এবং রাজনৈতিক ব্যাখ্যা পাবেন। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি বাঁধ প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রনকুল ইসলাম টিপু। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাঁধ ও পানি সরবরাহ লাইন পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে তিনি বলেন, ডিএনডি বাঁধের কাজ শেষ হলে জলবদ্ধতা ও দূষণ কমবে, সুফল পাবেন লাখো মানুষ। বাঁধে ওয়াকওয়ে ও সবুজায়ন হলে কার্বন নিয়ন্ত্রণও সম্ভব হবে। পাশাপাশি ইটিপি ছাড়া কোনো শিল্প কারখানা চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। শিল্প মন্ত্রণালয়ের উপরে তার নির্দেশ দেওয়া আছে এবং জলবায়ু পরিবর্তন আমাদের উপর একটা নির্দেশ আছে, আপনার পরিবেশ মন্ত্রণালয়ের একটা নির্দেশ আছে। এগুলোর জন্য আমাদের যেখানে যেখানে যে ত্রুটি আছে ত্রুটিগুলো সমাধান করা, যে ইটিপিগুলো বন্ধ থাকে সেগুলো ইটিপিগুলো চালু করা, এর ইনশাআল্লাহ আগামী দিনে হয়ে যাবে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদ্বোধন করা হয়েছে অ্যাডমিশন ফেস্ট ফল
2026। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই মাসব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। রোববার সকালে আয়োজিত অ্যাডমিশন ফেস্ট ফল 2026-এ জানানো হয়, এই আয়োজন ঘিরে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে 75% ছাড় এবং টিউশন ফিতে 10% স্পেশাল স্কলারশিপ সহ মেধার ভিত্তিতে 100% পর্যন্ত স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে। এ সময় বক্তারা জানান, গবেষণা ও কর্মমুখী শিক্ষার অগ্রাধিকার, আধুনিক ও সম্পূর্ণ ডিজিটালাইজড ক্লাসরুম, উন্নত ল্যাব সুবিধা, পৃথক স্টুডেন্ট জোন এবং সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরিতে গত 22 বছরে একটি নির্ভরযোগ্য ও সর্বজনীন গ্রাহ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে পানি ও খাবার না পেয়ে অভিবাসন প্রত্যাশী 9 বাংলাদেশি সহ 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 29 বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে মিশরের স্থানীয় পুলিশ। কায়রোর বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে রোববারের তথ্য জানানো হয়। উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর অসুস্থ 18 জনকে মিশরের একটি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। তারা সুস্থ হলেই দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে দূতাবাস। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যেতে চাওয়া অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। এই তালিকায় এবার যুক্ত হলেন 9 বাংলাদেশি সহ 10 জন। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে খাবার ও পানি ছাড়া প্রায় 10 দিন সাগরে ভেসে থাকার পর একটি নৌকায় তাদের মৃত্যু হয়। বাংলাদেশি ছাড়া একজন সুদানি নাগরিকও আছে। মিশরের মার্সা মাথরু হাসপাতালে চিকিৎসাধীন বেঁচে যাওয়া এক বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী আব্দুল করিমের বরাতে বিষয়টি জানিয়েছে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী মানব পাচারকারী চক্রের সহায়তায় লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেছিল নৌকাটি। তবে যাত্রাপথে নৌকাটি দিকভ্রষ্ট হয় এবং এক পর্যায়ে মিশরের মার্সা মাথরু এলাকার উপকূলে এসে পৌঁছালে স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে 18 জনই গুরুতর অসুস্থ ও অচেতন অবস্থায় ছিলেন। আব্দুল করিম বাংলাদেশ দূতাবাসকে জানায়, গেল 3 আগস্ট 38 জন বাংলাদেশি ও 4 জন সুদানি সহ মোট 42 জন একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা শুরু করেছিলেন। যাত্রার আগে 36 ঘন্টায় গ্রিসে পৌঁছানোর কথা বলা হলেও মাঝপথে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় তার দিক হারিয়ে ফেলে। এভাবে দীর্ঘ 10 দিন সমুদ্রে ভাসমান থাকার পর গেল 13 আগস্ট নৌকাটি মিশর উপকূলে পৌঁছায়। আব্দুল করিম আরো জানান, সমুদ্রে ভাসমান অবস্থায় তীব্র গরম, প্রচন্ড রোদ, খাবার ও পানির সংকটে চরম মানবিক বিপর্যয় ঘটে। এতে অনেকের মৃত্যু হলে একসময় পচন ধরা শুরু হয়। বাধ্য হয়ে জীবিত যাত্রীরা মরদেহগুলো সমুদ্রে ভাসিয়ে দেন। আমাদের 9 জন মানুষ মারা গেছে বোটের মধ্যে। আমরা 9 জনের লাশ পানিতে ফেলাইছি। আর আমরা বাকি যারা বাঁচতে 9 দিনে 22 আমি মিশরে লাগছি। আমরা অনেক কষ্ট করছি। 11 দিন কোনো কিছু খাইনি, পানি খাইনি, খানা খাইনি, অনেক কষ্টে ছিলাম। যারা চিকিৎসাধীন তাদের সুস্থ হওয়ার পরই দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।